অনেককাল আগে এক গ্রামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বাস করত। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। দুজনেরই ইচ্ছা তাদের কুল জুড়ে একটি ফুটফুটে কন্যা সন্তান আসবে। সে তাদের বাবা মা বলে ডাকবে, অথচ তাদের এই মনোবাসনা পূর্ণ হচ্ছে না। এমনিতে তাদের সংসারে তেমন কোনো লোকজন নেই। ছোট্ট সাজানো গোছানো চিমচাম ও পরিপাটি তাদের বাড়ি। তাদের বাড়ির পিছনে বাস করতে এক ডাইনি বুড়ি। তার বাড়িতে ছিল এক সবজি বাগান। এই বাগানে সারা বছর ধরে পাওয়া যেত সুন্দর সুন্দর তাজা সবজি। বাজারের সবজি ফুরিয়ে যেত, কিন্তু ডাইনি বুড়ির বাগানের সবজি সারা বছর পাওয়া যেত। উঁচু দেয়াল ঘিরে ঘেরা বাগানের চারপাশ। এই দেয়াল টপকে বাগানের ভিতরে যেতে কেউ সাহস করতো না। সকলেই ডাইনি বুড়িকে ভয় পেত, কারণ সকলেই জানতো এই বুড়ি ভয়ঙ্কর জাদুকরী ক্ষমতার অধিকারী। একদিন মহিলা তার ঘরের ছোট্ট জানালা দিয়ে বাগানের ভিতরে তাকালো। সবজি বাগানের ভিতরে দেখলো তাজা পাতায় ভরা সবজি বাগান। গাজর, বাঁধাকপি, ফুলকপি, মূলা থেকে শুরু করে সব ধরনের সবজি রয়েছে সেখানে। অথচ এগুলোর কোনোটাই বাজারে কিনতে পাওয়া যায় না। বাঁধাকপির দিকে চোখ পড়তে মহিলাটা অবাক হয়ে গেল। কি সুন্দর বাঁধাকপিগুলো, তরতাজা, সবুজ আর সবুজ। দেখে যেন মনে হয় সবুজের মেলা বসেছে। দেখেই সেগুলো একদম টাটকা সুস্বাদু মনে হচ্ছিল। এই বাঁধাকপি আমার চাই, মহিলাটি মনে মনে ভাবল। কিন্তু চাইলেই তো পাওয়া যাবে না। বাগানটি ডাইনি বুড়ি, তার চোখ ফাঁকি দিয়ে বাঁধাকপি চুরি করে নিয়ে আসা কোনো মতেই সম্ভব না। এমনকি চাইতে গেলেও ডাইনি বুড়ি দেবে না। তাহলে উপায় কিভাবে এগুলো খাওয়া যায় সেই চিন্তায় মহিলাটি অসুস্থ হয়ে শুরু করলো। তার এই অবস্থা দেখে স্বামী বিচলিত হয়ে উঠল। জিজ্ঞেস করলো, প্রিয়তম স্ত্রী, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? উত্তর স্ত্রী জানালো, তুমি আমার জন্য কিছুই করতে পারবে না, কারণ আমি যা চাই তা আমাদের সাধ্যের বাইরে, এবং তার জন্য চেষ্টা করা হবে বিপজ্জনক। স্ত্রীর গলা করুণ শোনালো। তারপর সে তার স্বামীকে জানালার কাছে নিয়ে গিয়ে ডাইনি বুড়ির সবজি বাগান দেখালো। তারপর তার কাছে সমস্যার কথা বলল। আমি নিশ্চিত যে ডাইনি বুড়ির বাগানে অন্তত একটি বাঁধাকপি যদি খেতে না পারি, তবে আমি খুব শীঘ্রই মারা যাব। মহিলার স্বামী মহিলাকে খুব ভালোবাসত। সে বলল, আমি থাকতে তুমি সামান্য বাঁধাকপি না খেয়ে মারা যাবে? তা হতে পারে না। আমি তোমাকে কিছু বাঁধাকপির ব্যবস্থা করে দেবই, তাতে আমাকে যে মূল্য দিতে হয় দেব। পরদিনের কথা, যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, স্বামী ডাইনি বুড়ির বাগানের দেয়ালের উপর উঠে তারপর ঢুকে গেল বাগানে। দুহাতে তাড়াতাড়ি বেশ কয়েকটি বাঁধাকপি তুলে নিল। তারপর যখন সে দেয়াল টপকাতে যাবে, তখনই পিছন থেকে ডাইনি বুড়ি চিৎকার শুনতে পেল। কত বড় সাহস তোর! কোন সাহস তুই আমার বাগানে ঢুকেছিস? বাগানে ঢুকে চুলের মতো আমার এমন তরতাজা বাঁধাকপি নিয়ে পালাচ্ছিস? লোকটির দিকে ডাইনি বুড়ি এমনভাবে দাঁত কিটকিট করে তাকালো, তার দেখে যে কারো মনে ভয় ঢুকে যেতে পারে। লোকটি ভয় পেল, তবে তার চেহারায় প্রকাশ করলো না। ডাইনি বুড়ি কিন্তু তখনও চিৎকার করেই চলছে, নিশ্চয়ই এর জন্য তোকে শাস্তি পেতে হবে, তোকে মরতে হবে, দয়া করো আমাকে, বলে লোকটি কেঁদে দিল। এটি করেছি শুধু আমার স্ত্রীর জন্য। তাকে যদি আমি অন্তত একটি বাঁধাকপি না খাওয়াতে পারি, তাহলে সে সত্যি সত্যি মারা যাবে। তার কথা শুনে ডাইনি বুড়ি কি যেন ভাবলো। তারপর লোকটির দিকে তাকিয়ে বলল, যে সত্যি তাই হয়, তাহলে সে যত খুশি বাঁধাকপি খেতে পারবে, কিন্তু একটি শর্ত আছে আমার। তোর স্ত্রীর যেদিন সন্তান হবে, ঠিক তার পরের দিন সে সন্তানকে আমায় দিয়ে দিতে হবে। আমি তাকে মানুষ করব ঠিক আমার মেয়ের মতো করে। ডাইনি বুড়ির এই কথায় লোকটির সাথে সাথে রাজি হয়ে গেল, কারণ সে নিশ্চিত জানে এত বছর ধরে যখন তার কোনো সন্তান হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। ডাইনি বুড়ির কাছ থেকে চারা পেয়ে সে তার স্ত্রীর কাছে গেল। স্ত্রী একসাথে বেশ কয়েকটি তরতাজা বাঁধাকপি পেয়ে মহা খুশি হলো। পরম তৃপ্তিতে সেদিন কয়েকটি বাঁধাকপি খেয়ে সে বলল। এরপর পেরিয়ে গেল কয়েক সপ্তাহ। মহিলাটি বুঝতে পারলো সে মা হতে চলেছে। তার মানে শীঘ্রই তাদের ঘরে একটি ফুটফুটে বাচ্চা আসবে। মহিলা এবং তার স্বামী ভীষণ আনন্দিত হলো। যথাসময়ে একটি পরীর মতো ফুটফুটে মেয়ে হলো তাদের। অসাধারণ তার গায়ের রং, চমৎকার তার চুল, এতটুকু বাচ্চা অথচ তার চুল একেবারে পা পর্যন্ত। স্বামী এবং স্ত্রী যেন তাদের সত্যিকার আনন্দ পেল। ডাইনি বুড়ির কথা তাদের তখন আর মনে নেই। ডাইনি বুড়ি কিন্তু কিছুই বলেনি। বাচ্চা হওয়ার পরের দিন ঠিক সে তাদের বাড়িতে এসে হাজির হলো।
তাল পলকের মধ্যে দোলনায় শোয়ানো বাচ্চাটির দিকে এগিয়ে গেল। ডাইনি বুড়িকে দেখে স্বামী এবং স্ত্রী ছুটে গেল দোলনার কাছে, কিন্তু ডাইনি বুড়ির সাথে পারবে কি করে? চু মেরে বাচ্চাটাকে নিয়ে নিমেষের মধ্যেই ডাইনি বুড়ি অদৃশ্য হয়ে গেল। লোকটি এবং তার স্ত্রী হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ডাইনি বুড়ি কিন্তু মেয়েটিকে নিয়ে আর সেই এলাকায় থাকলো না, তাকে নিয়ে গেল অনেক দূরের এক বনের একেবারে একটা উঁচু টাওয়ারে। মেয়েটিকে ভিতরে রেখে দরজা বন্ধ করে দিল। সেই টাওয়ারের কোনো দরজা নেই, সিঁড়ি নেই, ছোট্ট একটি জানালা আছে, তাও আবার অনেক উঁচুতে। দিনে দিনে মা বাবা ছাড়া ডাইনি বুড়ির কাছে কেশবতী বড় হতে শুরু করলো। সেই ডাইনি বুড়িকেই তার মা মনে করত। বড় হওয়ার সাথে সাথে তার চুলও বাড়তে শুরু করলো। যখন তার বয়স 12 বছর হলো, তখন তার চুল হয়ে গেল 50 হাত লম্বা। ডাইনি বুড়ি যখন বাইরে থেকে টাওয়ারে আসতে চাইতো, তখন নিচ থেকে সুর করে গিয়ে উঠত, কেশবতী কেশবতী কোথার তোমার চুল। ডাইনি বুড়ির কথা শুনে মাত্র কেশবতী তার লম্বা চুলের গুছাটা টাওয়ারের জানালা দিয়ে নিচে ফেলে যেত, আর ডাইনি বুড়ি সেই চুলের গুছা বেয়ে টাওয়ারের উপর উঠে যেত। এভাবে কেটে গেল আরো কয়েকটি বছর। ডাইনি বুড়ি প্রতিদিন সকালে কেশবতীকে রেখে দূরে কোথাও চলে যেত। এই সময়টা কেশবতী একা একা একটু উঁচু টাওয়ারে থাকতো, জানালার কাছে বসে গান গাইতো। তাকে সঙ্গ দিত বনের যত পোক পাকালি। ডাইনি বুড়ি আবার ফিরে আসতো সন্ধ্যার ঠিক আগে। একদিন এক রাজার ছেলে শিকারের পিছু নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। কেশবতী তখন জানালার কাছে বসে গান গাইছে। এই সুরেলা গান সুরে রাজকুমারের কান ভেসে এলো। রাজকুমার গানের সুর অনুসরণ করে টাওয়ারের কাছাকাছি চলে এলো। টাওয়ারের কাছে এসে বসলো। গানের সুরে উঁচু টাওয়ারের ভিতর থেকে আসছে। টাওয়ারের চারদিকে ঘুরে ঘুরে খুঁজে দেখলো, কিন্তু টাওয়ারে ওঠার কোনো রাস্তা খুঁজে পেল না। দিনের পর দিন কেটে গেল, কিন্তু রাজকুমার সুরেলা গানের সুরের উৎস খুঁজে পেল না। রাজকুমারের জেদ চেপে গেল, যেভাবেই হোক এই টাওয়ারে উঠে গানের সুরের উৎস তাকে খুঁজে বের করতেই হবে। প্রতিদিন টাওয়ারের নিচের একটি ঝোপের আড়ালে দাঁড়িয়ে রাজকুমার গানের সুর শুনে আর টাওয়ারে উঠার রাস্তা খুঁজি। একদিন ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে রাজকুমার। হঠাৎ কেউ দেখে একজন জঙ্গলের মধ্যে টাওয়ারের দিকে এগিয়ে আসছে। তাকে দেখে একটা ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল রাজকুমার। দেখতে পেল একটি জটপাকানো চুলের বুড়ি টাওয়ারের গোড়ায় এসে দাঁড়ালো। তারপর উপরের দিকে তাকিয়ে সুরে সুরে গিয়ে উঠল, কেশবতী কেশবতী কোথায় তোমার চুল। আর সাথে সাথে টাওয়ারের উপর থেকে এক গুছা চুল নিচে একেবারে টাওয়ারের গোড়ায় কাছে এসে পড়ল। রাজকুমার উপর তাকিয়ে দেখে অপূর্ব সুন্দরী একটি মেয়ে তার মাথা থেকে চুলের গুছা নিচে ফেলেছে। ডাইনি বুড়ি সেই চুলের গুছা বেয়ে উপরে উঠে এলো। এই দৃশ্য দেখে বুদ্ধিমান রাজকুমার বুঝতে পারলো এই টাওয়ারের উপর নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ে থাকে, আর তার মাথার চুল এতই বড় যে সেই চুলে বেয়ে টাওয়ারের উপর উঠে যায়। বুদ্ধিমান রাজকুমার একটি ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। রাত ফুরিয়ে দিনের আলোনে দেখা দিল। রাজকুমার দেখলো টাওয়ার থেকে চুল বেয়ে ডাইনি বুড়ি নিচে নেমে এলো। তারপর এদিক ওদিক তাকাতে তাকাতে বনের ভিতরের দিকে চলে গেল। আর কিছুক্ষণ অপেক্ষা করে রাজকুমার টাওয়ারের গোড়ায় এলো। তারপর ঠিক ডাইনি বুড়ির মতো গলা নকল করে গিয়ে উঠল, কেশবতী কেশবতী কোথায় তোমার চুল। কেশবতী মনে করলো ডাইনি বুড়ি আবার ফিরে এসেছে। সে সাথে সাথে তার মাথার লম্বা চুল বাইরে ঝুলে এলো। লম্বা মাথার চুল একটু পরক করে রাজকুমার সেটা বেয়ে উপরে উঠে টাওয়ারে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকে দেখে এক অপূর্ব সুন্দরী কন্যা জানালার কাছে গেছে বসে আছে। লম্বা চুল এই কন্যা। রাজকুমার অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। কেশবতী কখনোই এটা আশা করেনি। সে জীবনে ডাইনি বুড়ি ছাড়া আর অন্য কোনো মানুষ দেখেনি। তাই রাজকুমারকে দেখে প্রথমে অবাক হয়ে গেল, তারপর তার ডাগর দু চোখে বয়ে ফুটে উঠল। রাজকুমার এগিয়ে গেল, তারপর কেশবতীকে অভয় দিয়ে বলল, ভয় পেও না সুন্দরী কন্যা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার গান শুনেছি এবং একাকী দিয়ে তুমি কষ্টে আছে তাও বুঝতে পেরেছি। রাজকুমার ভাবলো, কেশবতীর মতো এত সুন্দরী মেয়ের আগে সে কোনোদিনও দেখেনি। কেশবতী ভাবলো, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার ছেলে সে। এমন ছেলে আমি জীবনেও কোনোদিন দেখিনি। আর এভাবেই এই অল্প সময়ের মধ্যেই দুজন দুজনকে পছন্দ করে ফেললো। তারপর দুজন বিবাহর হয়ে গল্প শুরু করলো। একসময় রাজকুমার কেশবতীকে জানালো, যে কোনোভাবে হোক এই টাওয়ার থেকে কেশবকে উদ্ধার করে নিজের দেশে নিয়ে যাবে। তারপর দুজনে বিয়ে করবে। এদিকে ডাইনি বুড়ি প্রতিদিন সকালে বাইরে চলে যায় আর সন্ধ্যার কিছু আগে ফিরে আসে। সেদিন বাইরে যাওয়ার সাথে সাথে ডাইনি বুড়ির মন কেমন যেন করতে লাগলো। বিকেলের মধ্যেই সেই ফিরে এলো টাওয়ারের গোড়ায়।
তারপর ডাক দিল, কেশবতী, কেশবতী, কোথায় তোমার চুল? কেশবতী ও রাজকুমার দুজনেই চমকে উঠল। কথা বলতে বলতে তাদের দুজনেই খেয়াল নেই ডাইনি বুড়ি ফিরে আসার সময় হয়েছে। কি করবে তারা বুঝে উঠতে পারছে না। ওদিকে ডাইনি বুড়ি নিচে থেকে আবার ডাক দিল, কেশবতী, কেশবতী, কোথায় তোমার চুল? এবার কেশবতী রাজকুমারকে একটি পর্দার আড়ালে লুকিয়ে রেখে উপর থেকে চুল ফেলে দিল। সাথে সাথে ডাইনি বুড়ি সেই চুল বেয়ে উপরে উঠে এলো। তারপর জানতে চাইলো ডাক দেওয়ার সাথে সাথে সে কেন চুল ফেলে নেই। কেশবতী কোনো কথা না বলে চুপ করে রইল। কিন্তু ডাইনি বুড়ি মনে হলো ঘর অন্য কেউ আছে। সে তখন সারা ঘর খুঁজতে শুরু করলো। একসময় সে রাজকুমারকে খুঁজে পেল। তাকে দেখে ডাইনি বুড়ি ভীষণ রেগে গেল। বুঝতে পারলো কেশবতীর চুল বেয়ে রাজকুমার টাওয়ারের উপর আসতে পেরেছে। চোখের পলকে ডাইনি বুড়ি ডাওলা কাছে দিয়ে কেশবতীর লম্বা চুল কুচি কুচি করে হেঁটে ফেললো। তারপর রাজকুমারকে জানালার কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। রাজকুমারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার সময় তার সাথে কেশবতী জানালা দিয়ে নিচে লাফ দিল। আসলে ওইটুকু সময়ের মধ্যেই সে বুঝতে পেরেছে রাজকুমার ছাড়া সে আর বাঁচবে না। এদিকে উপর থেকে দুজনের নিচে ঝুঁকে পড়ার পরে অজ্ঞান হয়ে গেল। টাওয়ারে জানালা দিয়ে ডাইনি বুড়ি নিচের দিকে তাকালো। কিন্তু ততক্ষণে জঙ্গলে অন্ধকার নেমেছে। তাছাড়াও উপর থেকে নামার মতো কেশবতীর চুলও আর নেই। উপর থেকে যে লাফ দেবে সেই সাহসে তার নেই। এদিকে রাজকুমারের সঙ্গে সাথী এতদিন রাজকুমারকে জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছিল। একসময় তারা রাজকুমারকে ঝোপের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়তে থাকতে দেখে অবাক হলো। তারা আরও অবাক হলো ঠিক তার পাশে একটি অপূর্ব সুন্দরী মেয়ে জ্ঞানহীন হয়ে পড়ে থাকতে দেখে। এরপর তারা দুজনকে ঘুরায় উঠিয়ে নিয়ে দ্রুত তাদের রাজ্যের দিকে রওনা হলো। রাজ্যে ফিরে আসার পর রাজ হেকিমের চিকিৎসায় দুজনে সুস্থ হয়ে উঠল। তারপর একটি শুভ দিন দেখে সেই রাজ্যের রাজকুমারের সাথে কেশবতীর বিয়ে দিল। ওদিকে সেই ডাইনি বুড়ির ভাগ্যে কী ঘটেছিল তা কেউ সত্যি করে বলতে পারে না। তবে ওই জঙ্গলে ঢুকলেই যেন দূর থেকে বেশি আসে মেয়েলি গলার চিৎকার, কেশবতী, কেশবতী, কোথায় তোমার চুল? অনেকে সেই আওয়াজ শুনে টাওয়ারের কাছাকাছি পর্যন্ত যেতে পারে, কিন্তু টাওয়ার দেখতে পায় না। পাবে কি করে? সেই টাওয়ার কি আর এখন দেখা যায়? এতদিনে গভীর জঙ্গলে রাখা পড়ে গেছে।